সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের লেখা আছে পিএসসি ম্যাথ। পিএসসি সহ আরো অন্যান্য যে পরীক্ষা আছে সে পরীক্ষায় মিশ্রণ সম্পর্কে, অ্যালিগেশন মিক্সচার, বাংলায় বলি শুধু মিশ্রণ, মিশ্রণের চ্যাপ্টার থেকে পরীক্ষার প্রস্তুতির যে সিরিজ, সেই সিরিজের কিছু অঙ্ক আমরা মিশ্রণ থেকে করব আজকে। মিশ্রণের অঙ্ক কিভাবে আমরা দ্রুত করব সে নিয়ে আজকের আলোচনা। তোমরা দেখো যে কিভাবে মিশ্রণের অঙ্ক দ্রুত করা যায়। যাকে সময় নেব না, আমরা চটপট প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করছি। এ ও বি দুই প্রকার চা 3:2 অনুপাতে মিশ্রিত আছে। মজুত মিশ্রিত চায়ের 20% বিক্রয় হবার পর তার সঙ্গে এ প্রকারের চা আরো কিছু মিশ্রিত করা হলো, যাতে অনুপাত বৃদ্ধি পেয়ে 7:4 হয়। যদি এখন চায়ের পরিমাণ 440 কিগ্রা হয়, তবে কি পরিমাণ এ প্রকারের চা মিশ্রিত করা হয়েছিল? এবং এ এবং বি দুই প্রকারের চা মিশ্রণ তার অনুপাত ছিল 3:2। 20% বিক্রি হওয়ার পরেও যে পার্সেন্টে 20% বিক্রি হয়েছে, কিন্তু যেটুকু আছে 80%, তাতেও সেই একই এ এবং বি 3:2 অনুপাতে আছে। এবারে কিছু এ প্রকারের চা মেশানো হয়েছে, তখন অনুপাতটা 3:2 থেকে কত হয়ে গেছে? 7:4। তাহলে এ প্রকারের চা কতটা মিশ্রিত করা হয়েছিল নতুন ভাবে, সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখান থেকে দেখা যাক আমরা 3:2 মানে হচ্ছে 6:4, তাহলে বি 3:2 মানে হচ্ছে 6:4, তাহলে বি 4 ছিল, এখনো 4 আছে, এ 6 থেকে কত হয়েছে? 7 হয়েছে, তাহলে 1 ভাগ মেশানো হয়েছে। এখন চায়ের পরিমাণ বলছে 440 কিগ্রা, তাহলে এখন এই 7 4 11 ভাগের পরিমাণ কত? 440, তাহলে 1 ভাগের পরিমাণ কত হবে? 4 11 44, তাহলে 1 ভাগ হচ্ছে কত? 40 কিগ্রা। এইটুকু অঙ্ক। আবার বলা হচ্ছে এ এবং বি প্রকার বি চা, এ চা এবং বি চা, বিটির আগে হোক আর পরে হোক, তার অনুপাত কত ছিল? 3:2। 3:2 মানে হচ্ছে 6:4। 6 ভাগ এ আর 4 ভাগ বি, মোট ক ভাগ ছিল? 10। এখন সেটা অনুপাত হয়েছে, এটা কিছুটা মিশ্রিত করা হয়েছে, মিশ্রণ করার পরে কিছুটা এ মিশ্রণ করা হয়েছে, কতটা হয়েছে সেটা জানতে দেওয়া হয়েছে। এখন অনুপাত কত হয়েছে? 7:4। তাহলে অনুপাত সমষ্টি কত হয়েছে? 11। তাহলে যেটুকু মেশানো হয়েছে সেটুকু নিশ্চয়ই এ প্রকারের চা মেশানো হয়েছে। তাহলে এ প্রকারের চা কতটা মেশানো হয়েছে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আগে ছিল বি কত? 4, এখনো 4 আছে। এ 6 থেকে কত হয়েছে? 7, তার মানে 1 ভাগ মেশানো হয়েছে। তার মানে 10 থেকে সেজন্য কত হয়ে গেছে? 11, তার মানে 1 ভাগ মেশানো হয়েছে। এখন এই 11 ভাগ 4 পরিমাণ কত বলেছে? 440 কিগ্রা। তাহলে 1 ভাগের পরিমাণ কত হবে, বা এই 1 ভাগের পরিমাণ কত হবে? 11 ভাগ যদি 440 হয়, তাহলে 1 ভাগ কত হবে? 40 কিগ্রা। তাহলে মেশানো হচ্ছে। এবার পরিষ্কার করে বুঝতে পারছো? তাহলে 3:2 অনুপাতে মিশ্রিত ছিল এ এবং বি। 20% বিক্রি করা হয়েছে, বিক্রি করার পরে কিন্তু এই পার্সেন্টেজটা, অনুপাতটা সেই একই থাকবে, মানে 3:2, তার মানে 6:4। এ কিছুটা মেশানো হয়েছিল। ঠিক আছে, আমরা বিটাকে সমান করার জন্য অনুপাতটাকে 2 গুণ করে নিয়েছি। তাহলে বি 4 ছিল, এখনো 4 আছে। এ 6 থেকে কত হচ্ছে? 7, তার মানে 1 ভাগ মেশানো হয়েছে। আগে অনুপাত সমষ্টি কত ছিল? 10, এখন অনুপাত সমষ্টি কত হচ্ছে? 11। 11 ভাগ চা কত? 440 গ্রাম। তাহলে 1 ভাগ চা কত কিগ্রা সেটা বলতে হবে। তাহলে 11 ভাগ যদি 440 কিগ্রা হয়, তাহলে 1 ভাগ কত হবে? 40 কিগ্রা। চলো পরের প্রশ্ন দেখো। একটি মিশ্রণে ফিনাইল এবং জলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণে এই তরল দুটির অনুপাত 5:4। এই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণটিতে তরল দুটির অনুপাত হবে 11:13? অ্যালিগেশন করলে তো হবেই। আমাদের ফিনাইল এবং জলের অনুপাত কি ছিল দেখো। ফিনাইল এবং জল এর অনুপাত ছিল একটা মিশ্রণ, ঠিক আছে, ধরো এ একটা মিশ্রণ, এই মিশ্রণে ফিনাইল এবং জলের অনুপাত কত ছিল? 2:3। 2:3। আর একটা বি মিশ্রণ ছিল, সের অনুপাত কত ছিল? 5:4।
দুটো মিশ্রণ থেকে কি অনুপাতে ঢাললে আমাদের সি মিশ্রণে নাকি সি তরলে আমাদের এর অনুপাত কত হবে 11:13 11:13। ঠিক আছে, আমরা সেই অ্যালিগেশন মেথডে করতে পারি। সংখ্যার দিকে একটু নজর দাও না, দেখো পারো কিনা। তাহলে আমাদের এ এবং বি এই দুটো যোগ করে আমাদের কি করতে হবে সি। তাহলে 2 আর 5 যোগ করলে নিশ্চয়ই 11 হবে না। 5টাকে যদি ঠিক রাখি তাহলে 2টাকে যদি 3 গুণ করে দিই, 2টাকে কত গুণ করে দিই 3 গুণ করে দিই, তাহলে 3 দুগুণে 6, 6 5 11 হয়ে যাবে। 3টাকেও 3 গুণ করে দিলে 3 থেকে 9 4 13 হয়ে যাবে। তাহলে এই অনুপাতটাকে কত গুণ করতে হবে 3 গুণ করতে হবে। তাহলে এখানে অনুপাত সমষ্টি কত আছে 5, 3 গুণ করলে এটা কত হয়ে যাবে 15। আর এটা কোনো গুণ করিনি মানে কত হচ্ছে 9। তাহলে এ তরল কত 15 আর বি তরল কত দিতে হবে 9। তাহলে দুটো কি অনুপাতে দিতে হবে 5:3 অনুপাতে মেশাতে হবে। তাহলে অনুপাত কত হলো 5:3। তাহলে কি অনুপাতে মেশাতে হবে 5:3। যেটা করলাম সেটা ভালো করে দেখো, অ্যালিগেশন করলাম না, এমনি দেখে আমরা বলে দিচ্ছি। তাহলে আমরা দেখো এ তরলে ফিনাইল এবং জলের অনুপাত কত ছিল 2:3, বি তরলে ফিনাইল এবং জলের অনুপাত 5:4, করতে হবে 11:13 11:13। তাহলে 2টাকে যদি ঠিক আছে 5-এর ডবল করলে 5টাকে যদি গুণ করে দিই তাহলে 2টাকে আর কিছু করা যাবে না। 5টাকে যদি ডবল করে 10 করে দিই তাহলে 2টাকে 1 করতে গেলে ভাগ করতে হবে। সেই জন্য আমরা 5টাকে ঠিক রাখলাম। 5টা যদি এখানে ঠিক রাখি তাহলে 2টাকে 3 গুণ করলে তবেই এই 11 আনা সম্ভব। তাহলে 2-এর 3 গুণ করলে 6, 5-এর সঙ্গে 5 যোগ করে দিলে 11, 3-এর 3 গুণ করলে 9, 4 যোগ করলে 13। তাহলে প্রথম অনুপাতটাকে কত গুণ করতে হবে 3 গুণ করতে হবে। তার মানে প্রথম পাত্রে যদি 5 থাকে তা 3 গুণ করে কত ওটা 15 লিটার করতে হবে। দ্বিতীয় পাত্রে কত রাখতে হবে 9 লিটার। তাহলে দুটো পাত্র থেকে কি অনুপাতে ঢালতে হবে 15:9, তার মানে 5:3 অনুপাতে ঢালতে হবে। যদি এটা ঠিক আছে তাহলে উত্তর হয়ে গেল। আর যদি আমরা এমনি নিয়মে করি ফিনাইল বা জল দিয়ে যদি করি, আমরা ফিনাইল দিয়েই করলাম, ফিনাইল দিয়ে করলাম। প্রথম পাত্রে ফিনাইল কত আছে 2/5 অংশ, 5 ভাগের মধ্যে কত 2 ভাগ, 3 দিয়ে 5 ভাগের মধ্যে 2 ভাগ ফিনাইল। দ্বিতীয় পাত্রে আছে 5 কত 9, যোগফল 9, হতে হবে 11 আর 13 যোগফল কত 24। তাহলে ফিনাইল হতে হবে 11/24, 11 কত 24। ঠিক আছে, এবারে আমাকে এটা যদি আমরা ঠিক আছে 5, 9 এবং 24 তার লসাগু কত হচ্ছে ঠিক আছে 3, 5, 15, 15 × 24 মানে 360, অনেক বড় বড় সংখ্যা হবে। তাহলে এগুলোকে আমরা যদি অ্যালিগেশনে আনি নাকি এইভাবে অ্যালিগেশন করো দেখবে সেই একই উত্তর আসবে। ঠিক আছে, 3, 24, 72, 72 × 2 এটা হবে 144। ঠিক আছে, যদি অ্যালিগেশন করি তাহলে এটা হচ্ছে ঠিক আছে 5, 24 কত 120। ঠিক আছে, 9টাকে বাদ দিতে হবে, তাহলে 3, 3, 5, 15, 5, 15 কত 75। আর এটা করতে হবে ঠিক আছে এখানে আনতে হবে তাহলে ঠিক আছে 5, 8, 40, 40 × 11, অনেক বড় করতে হবে। ঠিক আছে, এটা দরকার নেই। তাহলে আমরা এমনি সাধারণভাবে করলে হবে, বা আর একবার বলছি যদি তোমাদের মনে হয় এভাবে করবে। ঠিক আছে, আমার পদ্ধতি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেজন্য সাধারণ পদ্ধতি বলি। 2/5 প্রথম মিশ্রণে ফিনাইল কত 2/5, দ্বিতীয় মিশ্রণে কত 5/9, আর হতে হবে কত 11/24। তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে 5, 9 এবং 24-এর লসাগু করবো। তাহলে 3, 24, 72 × 5 মানে হচ্ছে 360। তাহলে এর সঙ্গে 360 গুণ করতে হবে। 5 সঙ্গে কত গুণ করলে 360, 5, 72, 72 দোকানে কত হবে 144। ঠিক আছে, 9 কত গুণ 140, ঠিক আছে 4, 9, 36, তার 4, 5, 20 মানে এটা 200 হবে। ঠিক আছে, এটা করলে কত হচ্ছে 15, 15, 11, 165, তাহলে এটা হবে 165। অন্য পদ্ধতি করছিলাম 165, ওভাবে করা যেত, যাকে 165। তাহলে 200 এবং 165 বিয়োগফল কত 35। ঠিক আছে, 144, 135 বিয়োগফল কত 21। তাহলে 7-এর নামটা কাটলে 5:3 হয়ে যাবে।
তাহলে এইভাবে আমরা করতে পারি। তো এইভাবে করতে কতটা জটিল দেখো, তার থেকে ওইভাবে একটু যদি দেখে নিতে তাহলে অনেক সহজে উত্তর হয়ে যেত। আমি যেভাবে করছিলাম ওটা একটু বোঝা তোমাদের পক্ষে অসুবিধা, সেজন্য সাধারণভাবেই করে দিলাম। পরের অঙ্ক দেখো, দুটি গ্যাসে হয়ে গেল, গ্লাসে সিরাপ ও জল আছে। গ্লাস দুটির আয়তনের অনুপাত 3:5 এবং তাদের মধ্যে যে শরবত আছে তাতে সিরাপ এবং জলের অনুপাত 1:8 এবং 2:13। এই গ্লাস দুটির শরবত যদি একটি বড় পাত্রে মেশানো হয় তবে নতুন শরবতে সিরাপ এবং জলের অনুপাত কি হবে? তাহলে প্রথম গ্লাসে, ঠিক আছে, ধরো একটা গ্লাস, সেখানে সিরাপ এবং জলের অনুপাত কত বলা হয়েছে? 1:8। ঠিক আছে। দ্বিতীয় গ্লাসে কত আছে? 2:13। বি গ্লাসে কত আছে? 2:13। এই দুটো গ্লাস থেকে মিশিয়ে, ঠিক আছে, বড় পাত্রে যদি মেশানো হয় নাকি, ঠিক আছে, এবং সি পাত্রে ঢালা হবে। ঢাললে অনুপাত কি হবে? কিন্তু তার আগে একটা বলে দিয়েছে, দুটো পাত্রের আয়তনের অনুপাত হচ্ছে 3:5। ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 2 1 3, আর এটা কত হচ্ছে? 15 13 8 21। 3 আর 21 এর অনুপাত কত? 1:7। তাহলে 1 কত? 7। তাহলে উত্তর কত হলো? 1:7। ঠিক আছে। বলে স্যার এখানে এই যে 3:5 ছিল, ও তো 3:5 হয়েই আছে, ওটা তোমরা একটু দেখো ভালো করে 3:5 হয়ে আছে কিনা। এতে যোগ করলে কত হচ্ছে? 8 1 9, আর এটা যোগ করলে কত হচ্ছে? 15। 9 এবং 15 অনুপাত কত? 3:5। তাহলে দুটো পাত্র, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, কোনো গুণ টুন করতে হবে না। প্রথম পাত্রে আছে 9 লিটার, দ্বিতীয় পাত্রে 15 লিটার, তার মানে 3:5 অনুপাতে আছে দুটো পাত্রে। তাহলে প্রথম পাত্রে 9 লিটার, দ্বিতীয় পাত্রে 15 লিটার, তার মানে 3:5 অনুপাতে আছে। প্রথম পাত্রে 1:8, দ্বিতীয় পাত্রে 2:13 করতে হবে সি পাত্রে। তাহলে মোট শরবত কত হবে দুটো পাত্র থেকে? 1 2 3, আর জল কত হবে? 13 8 21। 3 আর 21 এর অনুপাত কত? 1:7। একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 5:3। মিশ্রণটির কত অংশ তুলে নিয়ে তাতে সমপরিমাণ জল মেশালে অ্যাসিড ও জলের অনুপাত সমান হবে? ঠিক আছে। তাহলে অ্যাসিড এবং জলের অনুপাত সমান হবে, এই অঙ্কটা কিছুটা অঙ্কে কি বলা থাকবে? কিছুটা মিশ্রণ তুলে নিতে হবে, মিক্সচার, কিছুটা ধরো এক্স লিটার তুলে নিব বা এক্স অংশ তুলে নেব। যতটা মিশ্রণ তুলে নেব ততটা কি দিতে বলেছে? তুলে নিয়ে তাতে সমপরিমাণ জল দিতে হবে। তার মানে এক্স লিটার যদি তুলে নিই তাহলে এক্স লিটার কি দিতে হবে? জল দিতে হবে। ঠিক আছে। তোমাদের বলা হচ্ছে অঙ্কটা করার সময়, এই অঙ্ক যখন দেবে তখন অঙ্ক করার সময় মিশ্রণটা তুলবে না, খালি জলটাকে দিয়ে কন্ডিশনটাকে ফুলফিল করবে, এবং ওই এক্স এর ভ্যালু বা আস্কিং এর ভ্যালু যাই বলি না কেন আমরা, তার ভ্যালুটা কি বলেছি? ঠিক আছে, যে পরিমাণ দিলাম কন্ডিশনটা ফুলফিল করতে যেটা দিলাম, বা ঠিক আছে, যে অনুপাত সমষ্টি হইল, এই ফর্মুলা তোমাকে দিলাম, এটা বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে কি বললাম? মিশ্রণ তোলার দরকার নেই, শুধু জল দেবে, দিয়ে কন্ডিশনটা ফুলফিল করে, ঠিক আছে, তাতে যতটা দিলাম আর অনুপাত সমষ্টি যত হলো। তাহলে আমাদের দেখো 5:3 অনুপাতে আছে, দুটোকে সমান করতে হবে। তাহলে 5 হচ্ছে, ঠিক আছে, অ্যাসিড আছে, 3 জল আছে, তাহলে জল আরো এখানে 2 লিটার দিলেই হয়ে যাবে। 2 লিটার দিলে কত হয়ে যায়? 5 5 10 নাকি? তাহলে দিলাম কত? 2, আর এখন অনুপাত সমষ্টি কত হলো? 10। তাহলে কত অংশ তুলতে হবে আর কত অংশ দিতে হবে সেটা হচ্ছে 2/10 মানে কত? 1/5। তাহলে কি বললাম? দুটো কাজ করবে, একটা হচ্ছে মিশ্রণ তুলবে না, খালি জল দেবে, একটা কাজ। আর ওই আস্কিং এর ভ্যালু কি হবে বললাম? যে পরিমাণ দিলাম বা যে পরিমাণ হইল। তাহলে দিলাম কত? দুটোকে সমান করতে হবে, একটা 5 লিটার আছে, একটা 3 লিটার আছে। তাহলে 3 লিটার 5 লিটার 3 লিটার দুটোকে সমান করতে হবে, তাহলে জল দিতে হবে 3 এর সঙ্গে কত? 2 লিটার। তাহলে দিলাম ক লিটার? 2 লিটার। এখন হলো কত? 5 5 10। তাহলে এখন যেটা হলো সেটা নিচে দিতে। তাহলে উত্তর কত হলো? 2/10 মানে 1/5 অংশ। পরের অঙ্ক দেখো, 56 লিটার পরিমাণে একটি রং ও জলের মিশ্রণে জলের পরিমাণ 6.25%। এই মিশ্রণে কতটা জল মেশালে রং ও জলের অনুপাত 5:1 হবে? ঠিক আছে।
প্রথমে দেখতে হবে এই 6.25%, এটা হচ্ছে 1/16, 1/কত 16, এইটা আগে বোঝা দরকার। 1/কত 16। তাহলে রং এবং নাকি যেটা কালার আছে এবং জল আছে, ওয়াটার আছে, তাহলে 16 ভাগের মধ্যে 1 ভাগ কি আছে, ঠিক আছে, 65 লিটার মিশ্রণে একটি রং ও জলের মিশ্রণে জলের পরিমাণ এত, তার মানে 16 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে জল। তাহলে কালার কত আছে 15 ভাগ, জল কত আছে 1 ভাগ। ওই মিশ্রণে আরো কতটা জল ঢালতে হবে, কি ঢালতে হবে, জল আরো কতটা অ্যাড করতে হবে, এটা কি, যাতে রং ও জলের অনুপাত কত হবে, 5:1 হবে। কত হবে, 5:1। 5:1, 5টাকে যদি 15 করি নাকি, তাহলে এটা 15 করে দিলাম, তাহলে একটা কত হবে, নিশ্চয়ই 3 হবে, হ্যাঁ না? তাহলে আগে অনুপাত সমষ্টি কত ছিল, 16, এখন কত হলো, আরো 2 বেড়েছে নাকি, তাহলে এখন হচ্ছে 18। তাহলে জল দিয়েছি কত, 2, তাহলে 2 লিটার জল দিলাম কত লিটারে, 16 লিটারে, তাহলে কত অংশ দিলাম, 1/8 অংশ। কত লিটার মিশ্রণে, 56, 56 1/8 মানে কত, 7 লিটার। তাহলে জল দিতে হবে কত, 7 লিটার। আগে কত ছিল এখন কত হলো, এগুলো কিছু মাপার দরকার নেই, অনুপাত থেকে সোজা উত্তরে চলে যাবে। তাহলে আবার কি বললাম, 56 লিটার পরিমাণ মিশ্রণে রং ও জলের মিশ্রণে জলের পরিমাণ ছিল 6.25%, মানে 1/16 অংশ। মানে 16 ভাগের মধ্যে 1 ভাগ জল, তাহলে 15 ভাগ রং ছিল। আরো কিছুটা জল মেশালাম, তখন এর অনুপাত হয়ে গেল 5:1, তার মানে 15:3। তাহলে আগে অনুপাত সমষ্টি হচ্ছিল 16, এখন অনুপাত সমষ্টি কত হয়েছে, 18। তাহলে ক ভাগ মেশানো হয়েছে জল, 2 ভাগ মেশানো হয়েছে। ক ভাগের উপরে, 16 ভাগের উপরে 2 ভাগ মেশানো হয়েছে। তাহলে কত অংশ মেশানো হয়েছে, 1/8। তাহলে আগে যে 8 ভাগ ছিল সেটা 56, 1 ভাগ, তাহলে কত, 8 ভাগের উপরে 1 ভাগ, 8 ভাগ 56, 1 ভাগ কত হবে, 7। তাহলে 7 লিটার জল মেশাতে হবে। সহজভাবে অঙ্কগুলো বোঝো, সহজভাবে করো। পরের অঙ্ক দেখো, একটি বিকারে 18 সিসি অ্যাসিড আছে, ওই বিকার থেকে 3 সিসি অ্যাসিড তুলে নিয়ে 3 সিসি জল ঢালা হলো। আবার ওই মিশ্রণে 3 সিসি তুলে নিয়ে তাতে 3 সিসি জল ঢালা হয়। এখন মিশ্রণটিতে অ্যাসিড ও জলের অনুপাত কত, তাহলে কত লিটার থেকে কত লিটার তোলা হয়েছে, তাহলে যেটা তোলা হয়েছে সেটা কত, 18 লিটার থেকে 3 লিটার তোলা হয়েছে, তাহলে কত অংশ তোলা হয়েছে, 1/6 অংশ। ঠিক আছে, তাহলে পাত্রে যেটা মানে অ্যাসিড ছিল কত, 1 অংশ, তার থেকে তোলা হয়েছে কত, 1/6, তাহলে আছে কত, 5/6। এইটুকু বুঝবা। তাহলে পাত্রে 1 অংশ অ্যাসিড ছিল, 18 লিটার থেকে 3 লিটার তোলা হয়েছে, মানে 6 ভাগের 1 ভাগ তোলা হয়েছে। তাহলে 1 থেকে 1/6 তুলে নিয়ে কত থাকবে, 5/6, 5/6। এটা কবার তোলা হয়েছে, 2 বার, সেই জন্য এটাকে স্কোয়ার করে দাও। 3 বার হলে 3, 4 বার হলে 4। তাহলে স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা, 25:36, মানে 36 লিটার পাত্রে 25 লিটার কি আছে, অ্যাসিড আছে। আবার বলছি, 1 অংশ ছিল, 18 লিটার থেকে 3 লিটার তোলা হয়েছে, মানে 1/6 তোলা হয়েছে। তাহলে 1 থেকে 1/6 তুলে নিলে পড়ে থাকবে কত, 5/6, মানে 6 ভাগের মধ্যে 5 ভাগ অ্যাসিড আছে। 6 ভাগ ছিল, 1 ভাগ অ্যাসিড তুলে নিয়ে জল দেওয়া হয়েছে, মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ যদি জল দিয়ে দিই, তাহলে অ্যাসিড থাকবে কত, নিশ্চয়ই 5 ভাগ। তাহলে 6 লিটারের পাত্রে 5 লিটার কি থাকবে, অ্যাসিড। এভাবে কবার তোলা হয়েছিল, 2 বার, সেই জন্য ঘিরে মাথায় 2 দাও। 3 বার হলে 3, 4 বার হলে 4। তাহলে এখন অনুপাত কি হচ্ছে, 25 কত, 36, মানে পাত্রের ক্যাপাসিটি যদি 36 হয়, তার মধ্যে অ্যাসিড থাকবে কত, 25, তাহলে জল থাকবে কত, এই 2 এর মাঝখানে কত, 11। তাহলে এখন অ্যাসিড আর জলের অনুপাত কত হলো, 25:11, 25 কত, 11। পরের অঙ্ক, একজন নিয়োগকর্তা শ্রমিকদের ঘন্টা প্রতি মজুরি 5:6 অনুপাতে বৃদ্ধি করে এবং সেই সঙ্গে তাদের সাপ্তাহিক কাজের ঘন্টা 7:8 অনুপাতে কমিয়ে দেয়। যদি পূর্বেকার মোট মজুরি 2400 টাকা হয়, তাহলে বর্তমান মোট মজুরি কত হবে। খুব চালাকি করে অঙ্কটা দেওয়া হয়েছে। এই অঙ্কটা আমি দেখছিলাম, রেলের পরীক্ষায় পড়েছে বা আমাদের পিএসসি পরীক্ষাতেও পড়েছে, ভাষাটা কিন্তু একই আছে। অঙ্কটা দেখে সামগ্রিকভাবে হচ্ছে ভুল মনে হচ্ছে, কিন্তু এটা ইন্টেনশনালি দেওয়া হয়েছে একটা ছেলের, ঠিক আছে, একটা ছেলেকে টেস্ট করার জন্য। অনুপাত যদি 4:5 হয়, 4 থেকে 5 হলো, তার মানে কি বেড়েছে। 5:4 হলো, তার মানে কি কমেছে। ঠিক আছে, তাহলে আমাদের 4 থেকে যদি 5 হয় তাহলে বলবো বেড়েছে, 5 থেকে 4 হলে কি হবে বলবো, কমেছে। তাহলে 4 ছিল, 5 হয়ে, তার মানে বেড়েছে।
কমলে মানে 5 থেকে 4 হয়েছে, তবেই তো কমেছে। তাহলে এখানে যেটা বলা হয়েছে, ঠিক আছে, একজন নিয়োগকর্তা শ্রমিকদের ঘন্টা প্রতি মজুরি, তাদের ওয়েজেস যেটা দেওয়া হয়, মজুরি যে টাকাটা দেওয়া হয়, সেটা 5:6 করা হয়েছে। মানে আগে যাকে 5 টাকা দেওয়া হতো, এখন তাকে ক টাকা দেওয়া হচ্ছে? 6 টাকা। যাকে 5 টাকা দেওয়া হতো তাকে এখন ক টাকা দেওয়া হচ্ছে? 4 টাকা। সেই সঙ্গে তাদের সাপ্তাহিক কাজের ঘন্টা 7:8 অনুপাতে কমিয়ে দেওয়া হয়। 7 থেকে 8 হলে কি কমে? না। তাহলে ওয়ার্কিং আওয়ারটাকে কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে 7 থেকে যদি 8 হয় তাহলে বেড়ে গেছে। কমেছে মানে কি? 8 থেকে ওটা 7 হয়েছে। এটা চালাকি করে লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে আগে মজুরি দেওয়া হতো, ঠিক আছে, বলা হচ্ছে পূর্বেকার মোট মজুরি যদি 2400 টাকা হয়, তাহলে বর্তমান মোট মজুরি কত? তাহলে আগে এক একজনকে মজুরি দেওয়া হতো ক টাকা? 5 টাকা। ক ঘন্টা কাজ করতো? 8 ঘন্টা। তাহলে মজুরি মোট দিতাম ক টাকা? 40 টাকা, ঠিক আছে। এখন দিচ্ছি ক টাকা? ঠিক আছে, 6 টাকার জায়গায় 6 টাকা করে মজুরি, 7 ঘন্টার মজুরি দিচ্ছি। 6 7 কত? 42 টাকা। বুঝে দেখো, আবার বলছি, মজুরি যার 5 টাকা ছিল এখন হচ্ছে 6 টাকা। যাকে 8 ঘন্টা কাজ করাতাম তাকে এখন কমিয়ে 7 ঘন্টা কাজ দিচ্ছি আমি। তাহলে আগে 5 টাকা করে মজুরি ছিল, 8 ঘন্টা কাজ করতো মানে 40 টাকা মজুরি পেত। এখন 6 টাকা করে মজুরি, 7 ঘন্টা কাজ করছে মানে 42 টাকা। তাহলে মজুরির অনুপাত কত হচ্ছে? 40:42, তার মানে হচ্ছে 20:21। 20 কত? 21। তাহলে 20 থেকে 21 মানে 1 ভাগ বেড়েছে। 20 ভাগটাই কত বলা হয়েছে? 2400 টাকা। 20 ভাগ কত? 2400। 20 কত গুণ 2400? ঠিক আছে, 12 দোকানে 24, তার মানে 1 ভাগ মানে কত? 120 টাকা এখন মজুরি বেড়েছে। তাহলে 2400 টাকার সঙ্গে ক টাকা বাড়িয়ে দেবো? 120 টাকা। তাহলে হবে কত? 2520 টাকা। তাহলে মজুরি আগে আমার লাগবে 40 টাকা, এখন হচ্ছে 42 টাকা। তার মানে আগে যে মজুরি দিতাম আমি, এটাকে ছোট করলে কত হচ্ছে? 20:21। তাহলে আগে 20 ভাগ টাকা খরচ হতো, এখন 21 ভাগ টাকা খরচ হচ্ছে। 20 ভাগ টাকার পরিমাণ কত বলা হয়েছে? 2400 টাকা। তাহলে 20 থেকে 21 1 ভাগ টাকা কত হবে? নিশ্চয়ই 120 টাকা। আগে মজুরি দিতাম 2400 টাকা, এখন 120 টাকা বেড়ে গেছে। এখন দেবো ক টাকা? তাহলে 2520 টাকা। পরের অঙ্ক দেখো, যখন চাল ও গমের মূল্যের অনুপাত 5:3 থাকে, তখন একটি পরিবার চাল ও গমের জন্য খরচের অনুপাত 4:3। চাল ও গমের মূল্যের অনুপাত, নতুন অনুপাত 5:2 হলে ওই পরিবারে একই পরিমাণ চাল ও গমের প্রয়োজন হলে চাল ও গমের খরচের অনুপাত কি হবে? ঠিক আছে, তাহলে ওজনের অনুপাত কি? ওজনের অনুপাত 1 আছে, সেজন্য ওয়েট রেশিওটা আমাদের দিতে হবে। কতটা পরিমাণ চাল আমরা খরচ করতাম। খরচের অনুপাত কত বলেছে? 4:3। 4:3 কত? 3 লেখা হলো। তাকে মূল্যের অনুপাত দিয়ে ভাগ করতে হবে। তাহলে মূল্যের অনুপাত কত? মূল্যের অনুপাত হচ্ছে 5:3। তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে? তাহলে কোনাকুনি গুণ করে দিতে হবে। ভাগ মানে কোনাকুনি গুণ করে দিতে হবে। তাহলে এটা তো কেটে যাবে, কেটে গেল। তাহলে অনুপাত কত হচ্ছে? 4:5। 4:5 কত? 5। ঠিক আছে, তাহলে চাল কিনি ক কেজি? 4 কেজি। গম কিনি ক কেজি? 5 কেজি। তাহলে 4 কেজি চাল, গম হচ্ছে 5 কেজি। ঠিক আছে, মূল্যের অনুপাত কত বলা আছে? 5:2। তাহলে 5 টাকা করে চাল এখন লাগে কত? 4 কেজি। তাহলে 4 5 কত? 20 টাকা। আর গম ক কেজি? ঠিক আছে, গমের দাম কত? 2 টাকা করে দাম। ক কেজি কিনি? 5 কেজি। তাহলে 10 টাকা। তাহলে আমাদের খরচের অনুপাত কত হবে? 2:1। তাহলে খরচের অনুপাত কত হবে? 2:1। বুঝতে পারলি কি? দেখো, আবার বলছি, ওজনের অনুপাত করতে হবে। মানে খরচের অনুপাত কত ছিল? 4:3। তাকে মূল্যের অনুপাত দিয়ে ভাগ করলে ওজনের অনুপাত পেয়ে যাবো। তাহলে ওজন লাগে কি? 4 কেজি চাল লাগে, 5 কেজি গম লাগে। 4 কেজি চাল, 5 কেজি গম। 4 কেজি চাল কিনি যখন, এখন চালের দাম কত? 5 টাকা করে। আগে যে ছিল 5 টাকা, এখনো সেই 5 টাকা আছে। তাহলে 4 টাকা, ঠিক আছে, 4 কেজি গম কিনি 5 টাকা করে। তাহলে 4 5 5 কেজি চাল কিনি। 5 কেজি চালের দাম কত? ঠিক আছে, 4 কেজি চাল কিনি 5 টাকা করে, তাহলে খরচ হয় 20 টাকা। 5 কেজি গম কিনি 2 টাকা করে, 5 গুণে 10 টাকা। তাহলে খরচের এখন অনুপাত কত হবে? 2:1। অনেকে এখনো বোঝা হলো না, ঠিক আছে, সেই জন্য আরো একটু খুলে আমরা বলি।
মূল্যের অনুপাত কত দেওয়া হচ্ছে 5:3। একটি পরিবার চাল ও গমের জন্য খরচের অনুপাত বলা হয়েছে, খরচের অনুপাত কত বলা হয়েছে 4:3। 4কে 5 দ্বারা ভাগ হয় না, কিন্তু এটা 4টাকে যদি 40 করি আমরা 5 দ্বারা ভাগ হবে, 3টাকে যদি 30 করি তাহলে 3 দ্বারা ভাগ হবে। তাহলে আমরা এই খরচ, ঠিক আছে, খরচ বা এক্সপেন্সেস, চালের জন্য খরচ করবো ক টাকা, 4 টাকা 40 টাকা ধরলাম, আর গমের জন্য খরচ করবো হচ্ছে 30 টাকা। তাহলে চাল কিনি ক টাকা, 40 টাকা, গম কিনি কত, 30 টাকা। এবারে প্রাইস, দামের অনুপাত কি, দামের অনুপাত কথা বলতে 5:4 কত 4, 5:3। তাহলে দেখো, তাহলে কি ওয়েটের বা কি পরিমাণের আমরা চাল গম কিনি, ঠিক আছে। তাহলে চালের জন্য খরচ করি ক টাকা, 40 টাকা। চালের দাম কত করে, 5 টাকা করে, 5 টাকা করে চাল 40 টাকা। তাহলে ক কেজি চাল কিনি, 8 কেজি নিশ্চয়ই। 3 টাকা করে গমের দাম, 30 কেজি, 30 টাকার গম কিনি, তাহলে কত গম কিনি, 10 কেজি। তাহলে চাল কিনি 8 কেজি, গম কিনি ক কেজি, 10 কেজি। এটা আমার পরিবারে লাগে। তাহলে কি অনুপাতে আমাদের লাগে চাল এবং গম, 4:5 অনুপাত। তো 4 কেজি চাল লাগে, 5 কেজি গম লাগে। তাহলে এখন আমার খরচ কত, এখন দামের অনুপাত কত বলছে 5:2। তাহলে চালের জন্য খরচ হচ্ছে কত, ক কেজি চাল কিনি, 4 কেজি চাল কিনি, 5 টাকা করে দাম। তাহলে 4 × 5 কত, 20 টাকা চাল কিনতে হয়। গমের দাম 2 টাকা করে, ক কেজি গম কিনি, 5 কেজি। তাহলে খরচ হয় ক টাকা, 10 টাকা। তাহলে 20:10 মানে কত, 2:1 আমাদের এখন খরচ হচ্ছে, ঠিক আছে। ডাইরেক্ট করা যায়, একটাকে ভাগ করে আরেকটাকে গুণ করে দেওয়া, ঠিক আছে, একটাকে ভাগ করে আরেকটা গুণ করে দেওয়া। তাহলে একদম এক চান্সে উত্তর বেরিয়ে যাবে। তাহলে কোনটাকে ভাগ করতে হবে, তাহলে আগের খরচ, খরচের অনুপাত কত ছিল 4:3, সরি 4:3 লেখা হলো, একটু দুটো লিখলাম। তাকে মূল্যের অনুপাত দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4/5 কত, 3 দ্বারা ভাগ করতে হবে। তারপরে এখন মূল্যের অনুপাত দ্বারা গুণ করতে হবে। মূল্যের অনুপাত কত, 5:2 কত 2 লেখা হলো। তাহলে এই দুটোর অনুপাত করলে উত্তর হবে। তাহলে 5 5 কেটে গেল, উপরে 3 3 কেটে গেল, 4 আর 2 আছে, অনুপাত কত হলো 2:1। এক লাইনে একসঙ্গে উত্তর। তাহলে মোট খরচের পরিমাণকে মূল্যের অনুপাত দিয়ে ভাগ করতে হবে। মোট খরচের অনুপাত কত 4:3, তাহলে 4:3 লিখেছি। তাকে মূল্যের অনুপাত দিয়ে ভাগ করবো, মানে 5:3 দিয়ে ভাগ করতে হবে। তাকে আবার গুণ করতে হবে কি দিয়ে, বর্তমান মূল্যের অনুপাত দিয়ে। বর্তমান মূল্যের অনুপাত কত 5:2। একদম ডাইরেক্ট সোজা উত্তর, একটা কাটাকাটি। বুঝতে হবে যে কার সঙ্গে কি করলে কি হয়। পরের অঙ্ক, একটি দ্রব্যের মোট উৎপাদন খরচ হলো কাঁচামালের খরচ, মজুরির খরচ আর কারখানার উপরি খরচের সমষ্টি। এই তিনটি খরচের অনুপাত হচ্ছে 15:6:5। পরে কাঁচামালের খরচ 9:10 অনুপাতে কমে যায়। মজুরির খরচ 2:3 অনুপাতে বৃদ্ধি পায়। এই হ্রাস ও বৃদ্ধির ফলে মোট উৎপাদন খরচ এক রাখতে গেলে কারখানার উপরি খরচের অনুপাত পরিবর্তিত করতে হবে এই অনুপাত। তাহলে 3 রকম খরচ হয়, করকম খরচ হয় 3 রকম। একটা হচ্ছে কাঁচামালের খরচ, র মেটেরিয়ালের খরচ, একটা হচ্ছে মজুরির খরচ মানে ওয়েজেস বা মজুরির খরচ, আর কারখানার উপরি খরচ মানে হচ্ছে ওভারহেড এক্সপেন্সেস, ঠিক আছে। এই 3 রকম খরচ আছে। করকম খরচ আছে, কাঁচামালের খরচ মানে র মেটেরিয়াল, ঠিক আছে, মজুরির খরচ ওয়েজেস, আটা খরচ কি ওভারহেড, এই টোটাল খরচ। তিনটে খরচের অনুপাত কত ছিল বলেছে 15:6:5। তাহলে এটা লিখলাম 15, পরটা 6, তারপরটা কত 5, ঠিক আছে। পরে কাঁচামালের খরচ মানে র মেটেরিয়ালের খরচ 10 থেকে কি হয় 9 হয়ে যায়, কিন্তু এটা 10 দ্বারা ভাগ হবে না, ঠিক আছে, এটা 2 দ্বারা ভাগ হবে, ঠিক আছে। সেজন্য আমরা এটাকে এই 15, 6 আর 5 নাকি এটাকে কেটে ডবল করে লিখে দিলাম। কি করে দিলাম, ডবল করে লিখে দিলাম। তাহলে 15টা কত করে দিলাম 30। তাহলে ঠিক আছে, এটাকে কেটে দিচ্ছি আমি, কেটে এটাকে কত করে দিলাম 30। তাহলে এই 15টা যদি 30 লিখি, তার 6টা কত লিখতে হবে 12, আর 5টা কত লিখতে হবে 10। কেন লিখলাম পরে আর একবার বলছি। তাহলে র মেটেরিয়াল কিনি 30 টাকা, মজুরি দিই 12 টাকা, অন্যান্য খরচ হচ্ছে 10 টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে 30 12 42 আর 10 কত 52 টাকা।
মোট খরচ কত? 52 টাকা। এখনো খরচ কি 52 টাকা রাখতে হবে, 52 টাকা রাখতে হবে। উৎপাদন খরচ 1 রাখতে হবে, তার মানে এখন উৎপাদন খরচ কি 52 টাকা রাখতে হবে। কাঁচামালের খরচ 9:10:9 অনুপাতে কমে, তাহলে যেটা 30 টাকা খরচ ছিল 30 টাকা 9:10 অনুপাতে কম, মানে যেটা 10 ছিল সেটা 9 হবে, তাহলে 30টা কত হবে? নিশ্চয়ই 27 হবে। ঠিক আছে। মজুরি বৃদ্ধি করা হয় 2:3 অনুপাতে। মজুরি যাকে 2 টাকা দেওয়া হতো এখন 3 টাকা দেওয়া হয়, যাকে 2 টাকা দেওয়া হতো তাকে এখন 3 টাকা, তাহলে যাকে 12 টাকা দেওয়া হতো তাহলে ক টাকা দেওয়া হতো? নিশ্চয়ই 18 টাকা। হ্যাঁ না? তাহলে এখন মজুরি, ঠিক আছে, কাঁচামালের খরচ আমার কত? কাঁচামালের খরচ 27 টাকা, মজুরি 18 টাকা, 27 প্লাস 18 কত? 45 টাকা। আরো খরচ করতে হবে ক টাকা? তাহলে 45 সঙ্গে কত যোগ করলে 52 হবে? 45, ঠিক আছে, 7 52। তাহলে ওভারহেড এক্সপেন্সেস কি হচ্ছে? 10 থেকে কত হয়ে যাচ্ছে? 7। তাহলে ওভারহেড এক্সপেন্সেস 10 থেকে কত হয়ে যাচ্ছে? 7। অনুপাত কত হবে? 10:7। আবার বলছি আর একবার, র মেটেরিয়াল খরচ হচ্ছে 15 ছিল, মজুরি 6, কাঁচা আর অন্যান্য খরচ হচ্ছে 5। তাহলে এই যেটা 15 ছিল সেটা কমাতে হবে 10:9 অনুপাত, 10 থেকে 9 করতে হবে, কিন্তু এই 15 তো 10 দ্বারা ভাগ হয় না, কিন্তু 15 ডবল ওটা কত করে দিয়েছি? 30, 6টা করে দিয়েছি 12, 5টা করে দিয়েছি 10, তাহলে মোট খরচ 30, 12, 42, 10, 52 টাকা। উৎপাদন খরচ একই থাকবে, মানে 52 ছিল এখনো 52 থাকবে। এবারে র মেটেরিয়ালের খরচ 10 থেকে 9 হবে, যেটা 10 ছিল সেটা 9 হবে, তার 30 থেকে কত হবে? নিশ্চয়ই 27 হবে। মজুরি 2:3 করা হবে, যাকে 2 টাকা মজুরি দেওয়া হতো তাকে 3 টাকা দেওয়া হবে, তাহলে 12 টাকা দেওয়া হতো এখন ক টাকা দেওয়া হবে? 18 টাকা। তাহলে এখন র মেটেরিয়ালের খরচ 27 টাকা, মজুরি দেওয়া হচ্ছে 18 টাকা, 27 প্লাস 18 45 টাকা, মোট খরচ 52 টাকা। তাহলে এখন ওভারহেড এক্সপেন্সেস কত হচ্ছে? 7 টাকা। তাহলে ওভারহেড এক্সপেন্সেস 10 থেকে কত হয়ে গেছে? 7। তাহলে কমেছে কত? 10:7 অনুপাতে কমেছে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো করে দিলাম। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই প্যাটার্নের অঙ্কগুলো বেশিরভাগ আসে, তবে সাধারণ কিছু অঙ্কগুলো আসে। আমি সাধারণ অঙ্কগুলো যেগুলো, ঠিক আছে, বেসিক লেভেলের যে অঙ্কগুলো সেগুলো আমি পরে আবার আলোচনা করবো। এই পার্টে দিলাম আমি তাহলে এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। সবার জন্য রইল অনেক শুভকামনা, তোমরা সবাই ভালো থেকো।